রাজপথে, হাটে, মাঠে, ঘাটে, বাজারে, এমনকি বাতাসেও পতনের পদধ্বনি শোনা যায়। কেন? দীর্ঘ বামফ্রন্ট জমানার কথাটা একটু মনে করুন, এবং মনে করুন 2007, 8, 9, 10 এবং 10-এর শেষের দিক। বামফ্রন্টের একটা দীর্ঘ রাজত্ব, 34 বছর। তার একটা বড়সড় ধরনের অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বা প্রতিষ্ঠান বিরোধী মতামত মানুষের মধ্যে ক্ষোভ জমা হচ্ছিল। কারণ রাজনীতি বলুন, সরকার বলুন, একটা ছোট ক্লাব বলুন বা নিজের সংসার বলুন, সেখানে সকল মানুষকে একজন কর্তা ব্যক্তি সকল মানুষকে সমানভাবে কখনোই খুশি করে রাখতে পারে না। আর যারা খুশি থাকে না তারা ধীরে 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 প্রতিবাদী হয়ে ওঠে, এবং সেটাই বলা হয় অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। হয়তো বাম আমলে এখন যে পরিমাণ অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তৈরি হয়ে রয়েছে ততটা ওই প্রকারে হয়তো ছিল না। আর এখন এই কথাগুলো কেন বললাম সেটাই এই এপিসোডে আপনাদেরকে বলবো। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। চতুর্দিকে পতনের পদধ্বনি শোনা যায়, এইটা থাম্বনেলে হেডিং দিয়েছি। কেন দিয়েছি? কয়েকদিন আগেও বহু মানুষ কিছুটা মনে মনে অভিমানী, হতাশ, এই জায়গাটা তৈরি হচ্ছিল সকলের মধ্যে যে এটাই কি চলতে থাকবে? বিচার কি আর হবে না? অন্যায় কি জিতে যাবে? তা এই প্রশ্নগুলো আস্তে 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 সরে গিয়ে পতনের পদধ্বনি কেন শোনা যাচ্ছে? দেখুন, বেশ কয়েকটা ব্যাপার। চতুর্দিক থেকে যখন আক্রমণ আসতে শুরু করে, প্রতিটি ক্ষেত্র, সমাজের প্রতিটি ক্ষেত্র যখন বিক্ষুব্ধ হয়ে ওঠে, তখন যে কোনো শাসকের পক্ষে কিন্তু সেটা যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। বাম আমলে সেই ঘটনা ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন বিরোধী নেত্রী, যিনি কিনা, এই কথাটা মাথায় রাখুন এবং ভাবুন, নন ইস্যু, যেটা কোনো ইস্যুই হয়তো না, সেটাকেও তিনি ইস্যুতে পরিবর্তন করে চরম আন্দোলন তৈরি করবার চেষ্টা করতেন, এবং তিনি কথায় কথায় বন্ধ ডাকতেন, তিনি কথায় কথায় সিবিআই তদন্তের দাবি করতেন, এবং তিনি এমন এমন দাবি করতেন যে দাবিগুলো পরবর্তীকালে হয়তো ধোপে টেকে না, কিন্তু তাৎক্ষণিকভাবে ওই যে বললাম, সমাজের কোনায় কোনায় জমতে থাকা ক্ষোভকে তিনি একজোট করতে পারতেন। আর আজকে পরিস্থিতিটা কি? এই যে শাসক দল, এই শাসক দলের বিপক্ষে কোন কোন ফ্যাক্টরগুলো যাচ্ছে, ভোটে কি হবে সেটা তো অবশ্যই জনগণ ঠিক করবে, আগামী দিন ঠিক করবে। যে কোনো রাজনৈতিক দলই সেখানে জিততে পারে, এবং মানুষের ফয়সালা সকলকেই মেনে নিতে হবে। কিন্তু যদি পর্যালোচনা করা যায় সাধারণভাবে, মানুষের ফিসফিসানিটা কি খেয়াল করুন। বাম আমলে চলে যান। বামফ্রন্ট আমলে কি ছিল? বামফ্রন্ট আমলে শেষের দিকটার কথা ভাবুন। সকলে পার্টি অফিসে গিয়ে কত লোক ভিড় জমাত, ফেস্টুনে, পতাকায়। তখন এত পরিমাণ ফ্লেক্স জিনিসটা আবিষ্কার হয়নি, বা আবিষ্কার কথা ভুল বললাম, প্রচলন হয়নি। ফ্লেক্স ব্যাপারটা এত গ্রামাঞ্চলে এত অ্যাভেলেবেল ছিল না ছাপানোটা, কিন্তু কাপড়ের ফেস্টুন, পোস্টার, অসংখ্য বান্ডিল বান্ডিল, আর সেই বাঁশি দিলেই লোক চলে আসে, এরকম পার্টি অফিসে সকাল থেকে রাত পর্যন্ত একটা ভিড়ের জটলা থাকতোই থাকতো। আর তাদের প্রত্যেকের মুখে কলগেটের হাসির মতো চকচকে হাসি থাকতো। আর কি থাকতো? বামফ্রন্ট যদি সভা ডাকতো, স্ট্রিট কর্নার ডাকতো, লোকই লোক। আর ব্রিগেড, বামফ্রন্ট যেবার চলে যায় সেবারের ব্রিগেড তো বিশাল ব্রিগেড হয়েছিল। কিন্তু তাহলে চলে গেল কেন?
ছাপ্পা ভোটের কথাই যদি ধরেন, এই মানুষগুলো যারা মিছিলে হাঁটতো, সেই মানুষগুলো ওই আর একটা কথা লিখেছি না, মুখে মিষ্টি অন্তরে ছুরি। তারা ভয়ে হোক, অস্বস্তিতে হোক, বা ঠিক আছে ভোটটা আসুক তখন দেখা যাবে, এই মনোভাবের ফলবশত ওই মিছিলগুলোতে হাঁটতে বাধ্য হতো। এবং যদি যদি এই যদি বলে একটা কথা আছে, যে যদি আবার বামফ্রন্টই আসে তাহলে কি হবে, এই অংশটার জন্য কিন্তু তারা ওই মিছিলগুলোতে হাঁটতো, ওই সভাগুলো ভরাতো। ভোট যখন আসলো, পরবর্তীতে বহু বড় বড় রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক তারাও বলেছেন যে যারা বামফ্রন্টের হয়ে হয়তো ছাপ্পা দিত, তারা বামফ্রন্টের হয়ে ছাপ্পা দিতে গিয়ে তৃণমূলে ভোট দিয়ে দিয়েছিল। এই ঘটনা ঘটে। আর আজকে কি পরিস্থিতি? আজকের পরিস্থিতি আরো মারাত্মক। বামফ্রন্ট আমলে অন্তত এই ব্যাপারগুলো ছিল না। কি ছিল না? রেশন কেলেঙ্কারি, চাল। কখন তাও সেটা হয়েছে? যখন কোভিডে, করোনা কালে মানুষ খেতে পারছে না, যখন মানুষ নিকটজন মারা গেলে তার মুখটা দর্শন করতে পারছে না, যখন মানুষকে এমনকি শ্মশানে না নিয়ে গিয়ে অন্য কোথাও তাকে সেই মৃতদেহকে রাখা হচ্ছে, এরকম ভয়ঙ্কর যখন পরিস্থিতি, মানুষ কি খাবে, পাশের মানুষের করোনা হয়েছে কিনা এই নিয়ে মানুষ যখন আতঙ্কিত, যে আরেকজন আমার ঘরের আরেকজন মানুষের যদি হয়ে যায়, সেই মানুষটাকে আমি হারিয়ে ফেলবো না তো? এতটা পাশবিক কাণ্ড হয়েছে তখন। এরা নররাক্ষসের কাজ করেছে তখন। ওই সময় ওই রেশনের চাল তারা চুরি করেছে, রেশন কেলেঙ্কারি হয়েছে, আদালত বিচার করবে। কিন্তু ধরা পড়েছেন কারা কারা, নামগুলো জানেন, এই শাসক দলের হেভিওয়েট সমস্ত নেতারা। আসি তারপরে শিক্ষা। এই কোভিড কাল যখন কাটিয়ে, কোভিডে মানে আমাদের পুরো সারা ভারতবর্ষে তো বটেই, আমাদের এই বাঙালিদের পশ্চিমবঙ্গেও শিক্ষা তো অবশ্যই একটা বড় ধাক্কা খেয়েছিল। ছোট ছোট কচি কাচাদের একটা নর্মাল সিস্টেমের মধ্যে তারা পড়াশুনো করত, তাদের হঠাৎ করে অনলাইনে পড়ানো, কতটুকু তারা পড়তে পেরেছে, একে সংসার নিয়ে বাবা মা আত্মীয় স্বজনরা নাজেহাল, তখন কে বাঁচবে কে মরবে ঠিক নেই, কেউ হসপিটালে, কেউ মানে অসুস্থ, কার হয়েছে কার হয়নি, বাচ্চাদের আরো বেশি করে সাবধানে রাখা। এই পরিস্থিতিতে তারা কতটুকু পড়াশোনা করতে পেরেছে, পরীক্ষা হচ্ছে না, স্কুল হচ্ছে না, অনলাইন ক্লাস, তারা তাও সেটাতে ফ্যাবি নয়, এমনকি তাদের পড়াবে কে টিচার যারা, তারাও এই সিস্টেমটাই যে অনলাইনে মোবাইলের মধ্যে রেকর্ড করে বা লাইভে যেভাবে পড়ায় সেসব সিস্টেমই তারা জানেন না। একটু বয়স্ক মাস্টারমশাই যারা, তারা তো আরো, দিদিমণি যারা, তারা তো আরো জানেন না। তাহলে এই পড়াশোনাটা চরমভাবে ধাক্কা খেলো সেই সময়টা। আর তার পর কি প্রকাশ পেল? শিক্ষা নিয়োগ দুর্নীতি। এরা সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে, সেই দুর্নীতি, বিশাল ব্যাপক দুর্নীতি সেটা ধরা পড়লো। এবং সেখানে জড়িত কারা? রাগ করার কিচ্ছু নেই, সেখানেও জড়িত এই শাসক দলের সমস্ত হেভিওয়েট সমস্ত নেতারা। এবং তারপরে আন্দোলনের পর আন্দোলন, ধর্ণা, প্রত্যেকটা ক্লাস, সেই প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এই সমস্ত নিয়োগ, একের পর এক ধর্ণা। এই ধর্মতলায়, এই হচ্ছে বিকাশ ভবনের সামনে সল্টলেকে একের পর এক আন্দোলন চলতে থাকলো, কোর্ট হলো, প্রত্যেকটাতে ওই আগেরটাতেও যেমন তদন্ত, সিবিআই, ইডি, এই সমস্ত হতে থাকলো। কিন্তু ধরা কারা পড়লো? ওই তারাই। এর ওপরে আরো আরো প্রচুর কেলেঙ্কারি হতে থাকলো, সেগুলো তো মানে কেলেঙ্কারি ছড়াছড়ি চতুর্দিকে। তার সাথে ঘটলো আরজিকর কাণ্ড, হাড় হিম করে দেওয়া, প্রত্যেক ঘরের মা বোন ভাইদের মানে শীত দ্বারা কাঁপিয়ে দিল, যে এটা আদৌ সম্ভব?
হসপিটালের মধ্যে ঘটনা সম্ভব, এবং সেটারও সঙ্গে যারা জড়িত তাদেরও জানা গেল কারা, সেই শাসক দলের ঘনিষ্ঠ যারা, তাদের নামগুলো উঠে আসতে শুরু করলো। এখন সেই সবকটা তদন্তই কোথায়? বিভিন্ন কোর্টে রয়েছে। কিছু ধরপাকড় হয়েছে, কিছু চার্জশিট জমা পড়েছে, ইত্যাদি ইত্যাদি। তার সাথে যদি জড়িত করেন কয়লা কেলেঙ্কারি, যেটা রিসেন্টলি, যেটা নিয়ে আবার রেড ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টর শুরু করেছে, তা আগের শিক্ষা দুর্নীতি কেলেঙ্কারিতে আবার ইডি যুক্ত হয়েছে। এই যে জীবন কৃষ্ণ, যে এমএলএ জীবন কৃষ্ণের যে ঘটনাটা, রাজনৈতিক নেতা সে ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছে পুকুরের মধ্যে, তারপর আবার সেটাকেই সাফাই গাইছে সবাই মিলে। এ তো ফেক বলে মানুষের মনে, আরে বাবা তুমি বোঝাতে পারো মানুষকে টিভিতে বসে, কিন্তু মানুষ তো যা বোঝার বুঝলো। যে একজন পালাবে কেন, একজন ফোন ফেলে দেবে কেন, একজনের গলার স্বর মিলছে না কেন, আর মিলে যদি যায় তারপরে সেটা আর পড়ে থাকে কি, এগুলো তো মানুষ বুঝছে। আপনারা যতই টিভিতে সাফাই গান না কেন, বাম আমলেও কিন্তু বাম ফ্রন্টের নেতারাও, বেশ কিছু নেতা তাদের অসঙ্গতিগুলো ঠিক ওরকম করেই চাপা দেওয়ার চেষ্টা করতেন, টিভিতে বসে বিশাল আসর হতো। আর এখনো সেই সেই একই একই জায়গা তৈরি হচ্ছে। কিছু বললেই অমুক রাজ্যে কেন হয়েছে, আমি করেছি, বেশ করেছি, তমুক রাজ্যে কেন হয়েছে, আমি করেছি, বেশ করেছি। আর ওই শতরূপ ঘোষ একটা খুব সুন্দর কথা বলেছে, যেটা শুনে ভালো লেগেছে, যে অমুকটা করেছো কেন, আরে বাবা আমি তো ভোটে জিতেছি। তমুকটা করেছো কেন, আমি তো ভোটে জিতেছি। চুরি করেছো কেন, আমি ভোটে জিতেছি। ক্রাইম করেছো কেন, আমি ভোটে জিতেছি। কিচ্ছু বলার নেই, উপনির্বাচন জিতেছি। শতরূপ ঘোষের এই কথাটা বেশ ভালো লেগেছে, মজার লেগেছে। এখন এই সামগ্রিকভাবে যদি আপনারা ভাবতে বসেন, তার সাথে গরু কেলেঙ্কারি, সেখানে কে জড়িত? অনুব্রত মণ্ডল। এই যে দাবাং নেতা, খেয়াল করুন। ও তার মধ্যে তো ভুলে গেছি, সবার আগে আর একটা অংশ ছিল, সেটা ছিল সেই সারদা কেলেঙ্কারি, যার সাথে এই রিসেন্টলি তারা ধরুন বাইরে আছে, সেটাও পেন্ডিং আছে আপনার ইয়েতে, কোর্টে। বড় বড় সমস্ত নেতারা, মদন মিত্র, ফিরহাদ হাকিম, এই ধরনের মানে তৃণমূল বা শাসক দল ঘনিষ্ঠ সমস্ত নেতারা কিন্তু এগুলোর সাথে জড়িত বলে, আন্ডারলাইন করে বলছি, অভিযোগ। এবং সেই অভিযোগে আমি কিন্তু দোষী বলছি না, অভিযোগের পরে কি, সেটা মামলাটা কোর্টের পর কোর্ট, উচ্চ আদালত, আরো উচ্চ আদালত, এবং একের পর এক মানুষ কি দেখতে থাকলো, বিশাল বিশাল লয়ার ফিট করে যে কোনো একটা কিছু হলেই সুপ্রিম কোর্টে শাসক দল, কখনো কখনো রাজ্য সরকার, কখনো এই এসএসসি, এরা ছুটতে আরম্ভ করলো যে না, এগুলো যেন না করা হয়। এই অবস্থানটাই তো মানুষের মনে নাড়া লাগিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। গেল, সে প্রসঙ্গ ছেড়ে দিই। এইবার এই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকের আলোচনার যে বিষয়টা, পেন্ডিং। এবং খেয়াল করুন, এই দাবাং নেতারাই কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে ওই সিপিএম এর সঙ্গে লড়াই করে ক্ষমতায় এনেছিলেন, এবং একটার পর একটা নির্বাচনের বৈতরণী পার করিয়েছিলেন। আজকে সেই সেই দাবাং নেতাদের দাঁত নখ কতটা আছে সেটা তো সময় বলবে, মানুষ দেখতে পাচ্ছে। আর তার সাথে ঝাপটা, তার সাথে কি ঝাপটা? এসআইআর এর ঝাপটা। এই বেশ কয়েকটা সভা দেখছিলাম, রাজ্য বিজেপির বিভিন্ন নেতারা, বর্ধমানে রাজ্য বিজেপির এক নেতৃত্ব, যিনি কিনা এই পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে এসেছেন, তার বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট, যে প্রেতাত্মারা এতদিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জেতাচ্ছিল, বেশ ঠিক আছে, কিন্তু তার পরের অংশটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা বলছেন যে কোন জায়গাতে, আমি আগের এপিসোডে এটাই মেনশন করেছিলাম, কোন জায়গাতে ধরা যাক একটা জায়গাতে শাসক দল জিতেছে সেই বিধানসভায় 5,000 ভোটে, এসআইআরে
ভোটের বিলুপ্তি ঘটে গেছে সেখানে, ধরা যাক 40,000, 50,000, 60,000। তাহলে তো পুরো কেমিস্ট্রিটাই পাল্টে গেল, পুরো ভোটের যে এরিথমেটিক পাটিগণিতটাই তো পাল্টে গেল। এবার কি হবে? ঝাপটা। এসআইআর এখনো শেষ হয়নি, চলছে। আগামীতে এসআইআর যদি শেষ হয়, এই যে তুলকালাম গন্ডগোল গুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে, আগের এপিসোডেই বলেছিলাম, এটা আখেরে শাসক দল নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। তার কারণ এসআইআর ঠিক সময় মতো শেষ না হতে পারলে অবশ্যম্ভাবী ভোটটাও ঠিক সময় মতো হবে না। কারণ রাজ্য বিজেপিও বলেছে, ইলেকশন কমিশনও সেটা ঘোষণা করেছে, নো এসআইআর, শুদ্ধ ভোটার তালিকা না, নো ভোট। আর তা যদি না হয় তাহলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাবে স্টেট, সংবিধান সম্মতভাবেই, কাউকে ডাকতে হবে না, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার অতীতে বলেছেন। ঝাপটা। এছাড়া যেটি ঘটলো রিসেন্টলি, সেই কয়লা কেলেঙ্কারি সহ আইপ্যাক কাণ্ড, এবং সেখানে মুখ্যমন্ত্রী ছুটে যাওয়া, এখানে এই এপিসোডে, অন্যান্য এপিসোডগুলোতে যথেষ্ট আলোচনা করেছি, আপনারা যথেষ্ট জানেন মুখ্যমন্ত্রীর সেখানে ভূমিকা, আদালতে সেটা চ্যালেঞ্জ হওয়া, আদালতের অবজারভেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি আগের এপিসোডেই বলেছি, যদি মাথাটাই অকেজো হয়ে যায় তাহলে আর ধরের মানে কি? তার কারণ কি? আইপ্যাক তো তৃণমূল কংগ্রেসের একটা মাথা, মস্তিষ্ক বা মগজ, যাকে বলে বুদ্ধি, মগজাস্ত্র, সেই হিসেবে কাজ করছিল। 69 জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আইপ্যাক বুদ্ধি দ্বারা বা থিওরি দ্বারা বা লিখে দেওয়া দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। সেখানটা যদি ধাক্কা খেয়ে গিয়ে থাকে, তার সাথে ইডি ডিরেক্টরের কলকাতায় আসা, দীর্ঘক্ষণ মিটিং করা, ফিরে যাওয়া, আর আজকে রহস্যের পর রহস্য, আবার মাননীয় প্রাক্তন বিচারপতি, এই মুহূর্তে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তিনি কি বললেন? তিনি বললেন তিনি এমন একটা কেলেঙ্কারি ফাঁস করতে চলেছেন যাতে কিনা এমন কি 72 ঘন্টা বন্ধ রাখতে হতে পারে, তাতে কিনা এমন কি মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগের দাবি জানানো হতে পারে ইত্যাদি। দেখা যাক, 72 ঘন্টা তো আমরা অপেক্ষা করব। যদিও সেটাকে তিনি এও বলেছেন যে যদি আদালতের কিছু সমস্যা আছে সেটা প্রকাশ্যে নাও আসতে পারে, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু এই চারপাশের এই যে ঘেরাটোপ, এতগুলো জিনিসের সাথে এই রিসেন্টলি যেটা দেখা গেল সেটা হচ্ছে আশা কর্মীদের বিক্ষোভ, সেটাও বাদ থাকলো না। আর ওই যাকে বলে বোঝার ওপরে শাকের আঁটি, সেইটা কি হয়েছে? সেটা হয়েছে এই যে হুমায়ুন কবির ফ্যাক্টর, নওশাদ একটা ফ্যাক্টর ছিল আইএসএফ, তার সাথে যোগ হলো হুমায়ুন কবির প্লাস বাবরি মসজিদ ইস্যু এবং সেই ফ্যাক্টর। এবং শোনা যাচ্ছে, যেটা আগের এপিসোডেই বলেছি, সেটা হচ্ছে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে একটা মহাজোট, যার সাথে এআইএমআইএম বা আসাউদ্দিন ওয়াইসির সেই দলের একটা মহাজোট হওয়ার সম্ভাবনা। পাশাপাশি আবার আরেকটা সম্ভাবনাও আছে, নওশাদ সিদ্দিকী, সিপিএম এবং কংগ্রেস সেই জোট। যাই কিছু হোক না কেন, যদি এই সংখ্যালঘু মুসলিম ভোট একত্রিত হয়, তাহলে এবার এর সাথে যদি আরো অনেকগুলো ফ্যাক্টরকে, আপনারা রাস্তাঘাটে হাঁটছেন, বাজারে চলছেন, প্রতিটি জায়গার কিছু স্থানীয় সমস্যা থাকে, কিছু স্থানীয় ক্ষোভ থাকে, এবং বিধানসভা ভোটে এই স্থানীয় ক্ষোভ কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় সেখানে। খেয়াল করুন, আজকে সংখ্যালঘু হোক, তৃণমূল কড়া কর্মী বলে এখনো পর্যন্ত যাদের দেখা যাচ্ছে তারা হোক, কেমিস্ট্রিটা কোথায় ঘটেছে? দুটো চেন ছিল। এক হচ্ছে যেটা বামফ্রন্ট জমানা থেকে একটু আলাদা, সেটা কি? যদি ভালো করে চিন্তা করা যায় দেখবেন যে একটা উপভোক্তার রাজনীতি, মানে ধরা যাক ঘুষ নাও, কিন্তু সেই ঘুষটাকে আবার ডিস্ট্রিবিউট করে খাও, মানে খুশি হও সবাই। এই যে খুশি হওয়া, ঘুষ নেওয়াটা ইটসেলফ অন্যায়, কিন্তু সেটা নাও, অবশ্যই নাও, কিন্তু নিয়ে সেটা আবার ডিস্ট্রিবিউট করে খাও, যা তোমরাও খুশি থাকো
আমিও খুশি থাকি। এই উপভোক্তার একটা চেন ধীরে 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 ছড়িয়ে গেছে চতুর্দিকে, যেটা বাম আমলে ছিল না। একদম ওপর থেকে নিচ পর্যন্ত এই সিস্টেম, এখন যেটা সিস্টেম হয়ে গেছে, যে কোনো একটা কাজ করাতে গেলে সেখানেই এইটা করতে হবে। মানে আমি যদি একটা গলায় একটা বাদামের ভাজা বাদামের ঝুলি নিয়ে আমি যদি কোথাও একটা ফুটপাতে হাঁটতেও যাই, সেটা বিক্রি করতে যাই সামান্য পয়সা উপার্জনের জন্য, আমাকে এটা মাথায় নিয়েই যেতে হবে যে সারাদিনে যদি আমার 200 টাকা রোজগার হয়, তাহলে 50টি টাকা আমাকে কোনো না কোনো কাউকে না কাউকে দিয়ে দিতে হবে। এটা একটা সিস্টেম হয়ে গেছে, এবং এই সিস্টেমের সঙ্গে যোগ হয়েছে যেটা উপভোক্তা রাজনীতির ওই লক্ষ্মীর ভান্ডার ইস্যু, লক্ষ্মীর ভান্ডার আরো আরো অন্যান্যগুলো। ফলত এই তৃণমূল কংগ্রেসের, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এটা ভাববেন না যে ওই মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজে আসার পরে মানুষ কত আশা করে তাকে এনেছিল, কন্যাশ্রী থেকে শুরু করে কত কত ধরনের সিস্টেম তিনি বলেছিলেন এবং সাজানোর চেষ্টা করেছিলেন বলে তখন মানুষ ভাবছিল। তাহলে সেইগুলো যদি স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছতো, তাহলে কি আজকে এই দশা হতো? আর আজকে আরে বহরে দলটা এত বেড়ে গেছে, সবাই কি খুশি? সবার হাসি কি প্রকৃত হাসি? দলে পিছনে পতাকাটা কাঁধে নিয়ে এরকম করে মাথা নিচু করে এরকম করতে করতে যারা হাঁটছে, তারা কি সত্যি সত্যি সমর্থন নিয়ে হাঁটছে? বাম ফ্রন্টেরও কিন্তু ওরম বড় বড় মিছিল বেরোতো। আজকে অনেকের সংগঠন সেইভাবে দুর্বল। তৃণমূল কংগ্রেসের কোন সংগঠন ছিল 2011-র সময়? কিচ্ছু ছিল না। তৃণমূল কংগ্রেসের এখনকার দিনের যাদের যাদের সব হেভিওয়েট হেভিওয়েট ভিআইপি নাম, চিন্ত কজন 2011-তে? যে কে কোথায় প্রার্থী হয়ে দাঁড়িয়েছে কে চিন্তই না, নামই জানতো না এই সমস্ত। কিন্তু পরবর্তীতে তারা জিতেছিল কেন? মানুষ ভেবে নিয়েছিল যাকে ভোট দিয়ে দেবো, বামফ্রন্টকে দেবো না, নো ভোট, না ভোটে এই তৃণমূল সরকার আসলো। আসার পরেই যেটা করলো, একদম ওইখানে ওরা যে ভুলগুলো করেছিল এগুলো একদম প্রথম থেকে বন্ধ করে দিল। যে বিরোধী রাজনীতি একেবারে পর 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 সাজিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম ছিদ্রগুলোকে বন্ধ করে এই ক্ষমতাটাকে রাখলো। রাখতেই পারে, শাসকের স্ট্র্যাটেজি সেটা। তেমনি মানুষেরও স্ট্র্যাটেজি আছে। এই যে ক্ষোভটা চতুর্দিক থেকে এই মুহূর্তে ঘিরে ধরেছে, একটা ছেড়ে আর একটা, কতক্ষণ সেটার সঙ্গে যুঝে থাকা সম্ভব? আর তার সাথে যদি যোগ হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটা বামফ্রন্টের সময় হয়েছিল 2011-তে, যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল, মানুষ একটু স্বস্তিতে ভোট দিতে পেরেছিল তবু কিছুটা, তার ফলবশত কিন্তু বামফ্রন্টকে সরাতে পেরেছিল মানুষ তখন। এখন তারা হয়তো আফসোস করেন কিনা জানি না, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, মানুষ রাস্তাঘাটে যেটা বলছে যে ভোট দিতে দাও, এই ভোট দিতে দিলে আজকে কোথায় নেমে গিয়ে দাঁড়াবে এই ভোটের অঙ্ক, আর কি হতে পারে আগামী দিন, সেটা দেখার অপেক্ষায় থাকলাম। আপনারাও আশা করি অবশ্যই, সবাই তো ভোটের দিকেই তাকিয়ে আছে। এই এপিসোডে অনেক কথা বলা হলো না, আগামী এপিসোডগুলোতে সেগুলো নিয়েও আলোচনা করব। আপনারা মতামত জানান কমেন্টে। বিরোধী রাজনৈতিক দল তাদের যে রণকৌশল সেগুলো সাজাচ্ছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে যে অনেক সুসংহতভাবে বিরোধী রাজনৈতিক দল কিন্তু নিজেদেরকে এবার মাঠে নামাচ্ছে। এবার কিন্তু একটা কমিউনিকেশন পাওয়া যাচ্ছে। কেন্দ্রে একজন, মানে তার নামও নবীন, একজন নবীন সভাপতি, এখানে রাজ্য সভাপতি যিনি বিজেপি, প্রাজ্ঞ, শিক্ষা এবং সুবক্তা, রাজনীতিবোধ, কোনো কথা হবে না তার, মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে জাস্ট ধরা ছোঁয়ার বাইরে এই মুহূর্তে এরকম রাজনীতিবিদ খুঁজে পাওয়া কঠিন। এবং অবশ্যই রণকৌশলের দিক থেকে যিনি দিল্লির নির্বাচনে বিজেপি জয়ের অন্যতম একজন বড় কাণ্ডারি ছিলেন খুব রিসেন্টলি, তার হাতে কিন্তু এবার ক্যাপ্টেন্সি।
সঙ্গে শুভেন্দু অধিকারীর অনস্বীকার্য ক্রাউড পুলিং ক্ষমতা, মানে মানুষের জনমোহিনী যে ক্ষমতা সেটা ক্রমশ সেটা বাড়ছে। এবং শুভেন্দু অধিকারীর একটা বৈশিষ্ট্য আছে যে তিনি অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের মনে একটা সাহস দান করতে পারেন। এই সামগ্রিক ইস্যুগুলো, তার সাথে সংখ্যালঘু ভোটের একত্রিত হওয়া, তার সাথে এই এত এত কেলেঙ্কারি, এত এত পেন্ডিং কেস, আগামীতে 3 তারিখে হিয়ারিং রয়েছে ওই আইপ্যাক কাণ্ডের, আরো হিয়ারিং সামনের দিনে অপেক্ষা করে হয়তো আছে। এতটা সামলানো সম্ভব কি? আর ওই যে বললাম, মগজটাই যদি চলে যায়, আইপ্যাকের নামক একটা মগজ, সেটাই যদি অকেজো হয়ে যায়, আর এই এত যে দাবাং নেতা মাঠে ছিল তারাই তো নেই, সঙ্গে এসআইআর এর যে ভোট কাটা অলরেডি যেটা কেটে গেছে সেটা যদি যোগ দেন, তাহলে কি অপেক্ষা করে আছে? আর কিছু অপেক্ষা করে আছে কি? আপনারা জানাবেন। এই সবকিছুর দিকে আপনারাও তাকিয়ে থাকুন, আমরাও তাকিয়ে থাকি। আজকের এপিসোডে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম মানুষের ভাষায়। এরকম ইন্টারেস্টিং এপিসোডগুলো নিয়ে সামনের এপিসোডগুলোতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো নমস্কার।